গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7:30। আমি আছি মন্ডপম রেলওয়ে স্টেশনে। বেসিক্যালি তোমরা আগের ব্লগগুলো দেখে জেনেই গেছো যে আমি এসছি সাউথ ইন্ডিয়া ট্রিপে, আর আগের পার্টে আমি রামেশ্বরম নিয়ে সমস্ত ইনফরমেশন তোমাদের শেয়ার করেছি। আজকে কিন্তু রামেশ্বরম থেকে যাব হচ্ছে কন্যাকুমারী। বেসিক্যালি রামেশ্বরম থেকে আমরা বাসে করে আসলাম হচ্ছে মন্ডপম রেলওয়ে স্টেশন, আর এইখান থেকেই আমাদের কন্যাকুমারীর ট্রেন আছে, কারণ মন্ডপম অব্দি ট্রেন যাচ্ছে না। তোমাদের আগের ব্লগেও বলেছি মাঝখানে পাম্বান ব্রিজ কিন্তু এখন বন্ধ আছে, বাট অলমোস্ট কাজ শেষ। পাম্বান ব্রিজ নিয়ে কিন্তু সমস্ত ইনফরমেশন আমি আগের ব্লগে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। হয়তো কয়েক মাস বা বছরের মধ্যে আমরা কিন্তু দেখতে পাবো আবার পাম্বান ব্রিজে রেল চলছে এবং রামেশ্বরম অব্দি ট্রেন যাচ্ছে। আজকে আমি জার্নি করছি ট্রেন নাম্বার 22621 কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেসে, যেটা কিন্তু মন্ডপম থেকে সপ্তাহে 3 দিন সোমবার, বুধবার এবং শনিবার রাত 9:30টায় ছাড়ে এবং পরের দিন সকাল 4:15তে আমাদের পৌঁছে দেবে কন্যাকুমারী। মন্ডপম থেকে কন্যাকুমারী অব্দি টোটাল 340 কিলোমিটার পথ আজকে আমরা জার্নি করব কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেসে। সময় লাগবে অ্যাপ্রক্স 6.5 ঘন্টার মতো যদি ট্রেন লেট না করে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7:31। আমি আছি মন্ডপম রেলওয়ে স্টেশনে, আর ট্রেন কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, যেটা রামেশ্বরম কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। বাট ট্রেনে এখনো পাওয়ার দেয়নি, ইঞ্জিনও জোরেনি, কারণ সময় আছে এখনো প্রায় 2 ঘন্টা মতো। খুব বড় রেলওয়ে স্টেশন নয়, একদমই ফাঁকা, দেখতে পাচ্ছ শুনশান। এই দিক থেকে বেরিয়ে তোমরা কিন্তু অটো, বাস সবকিছুই পেয়ে যাবে রামেশ্বরম যাওয়ার জন্য এখান থেকে। আর স্টেশনের বাইরেও কিন্তু খাবারের অপশন আছে, যদিও আমি বাস স্ট্যান্ড থেকেই খাবার কিনে নিয়ে এসেছি, কারণ আমি রামেশ্বরম থেকে বাসে করে আসলাম হচ্ছে মন্ডপম রেলওয়ে স্টেশন। ভাড়া লাগলো 25 টাকা। আর এই কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেসের কিন্তু হল্ট হচ্ছে 7টা। সকাল 4:15তে আমরা পৌঁছে যাবো কন্যাকুমারী। এবার দেখা যাক ট্রেন লেট করে নাকি। আর এই যে উপরে লেখা আছে দেখতে পাচ্ছ, রামেশ্বরম আর মন্ডপমের মধ্যে ট্রেন ডাইভার্ট করা আছে। ডাইভার্ট নয়, বেসিক্যালি এখন চলছে না পাম্বান ব্রিজের কাজের জন্য। একটা জিনিস তোমাদের আমি দেখাই, চারিদিকে ইন্ডিয়ান রেলওয়ে কত উন্নত হয়ে গেছে। মানে বন্দে ভারত শতাব্দী রাজধানী চলছে, বাট এই যে লাইন দেখো ওপরে কোনো তার নেই, মানে এই লাইন কিন্তু এখনো ইলেকট্রিফাইড নয়, এখানে ডিজেল ইঞ্জিনে এখনো ট্রেন চলে। দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের ট্রেন, যেটাই করে আমরা যাব রামেশ্বরম থেকে কন্যাকুমারী। আর এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে যেটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে রামেশ্বরম থেকে চেন্নাই। রামেশ্বরম চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে দিল 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 8:52-তে টাইম ছিল, তাও 9টা বেজে গেছে এখন। আর আমাদের হচ্ছে 9:30-তে। আর এই সাউথের দিকে এতগুলো ট্রেন জার্নি করে আমি যেটুকু বুঝেছি, এখানে কিন্তু এরকম অবাঞ্ছিত লোকজন ওঠে না। মানে স্লিপারেও যে খুব ভিড় হয়ে যাবে, ঠাসাঠাসি হবে, এরকমটা কিন্তু আমি দেখতে পাইনি। মোটামুটি যেই কটা সিট থাকে সেই কজনই ওঠে, এমনকি গেটে পর্যন্ত আমি একজনকেও দাঁড়াতে দেখিনি। এতগুলো যে ট্রিপ করলাম সাউথের লাইনে। স্টেশন মোটামুটি ফাঁকাই আছে। নিয়েছিলাম হচ্ছে বাস স্ট্যান্ড থেকে চিকেন বিরিয়ানি, এর দাম হচ্ছে 100 টাকা। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ সেই চিকেন বিরিয়ানি। চিকেন ফ্রাই আছে, তার সঙ্গে এইরকম বিরিয়ানির রাইস, আর এইদিকে দিয়েছে হচ্ছে একটা গ্রেভি মতো, আর তার সাথে হচ্ছে স্যালাড। এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার। আর একটুখানি মুখে দিয়ে দেখলাম খাবারটা বেশ ভালো। S3 আর আমার হচ্ছে 46 আপার। আমি আপারই দিয়েছিলাম, ঘুমিয়ে পড়বো একদম উঠে। ওকে, তো এই হচ্ছে স্লিপার। স্লিপার আলাদা করে দেখানোর কিছু নেই, অনেক ভিডিও তো তোমাদের দেখিয়েছি। এইদিকে দেখো পরিষ্কার পরিচ্ছন্নই ট্রেন আছে। এদিকে চার্জিং পয়েন্ট আছে, মিরার আছে, এইদিকে ওয়াটার বোতল রাখার জায়গা, আর তার সঙ্গে এদিকে সাইড আপার, সাইড লোয়ার। আর সাইড লোয়ারে কিন্তু চার্জিং পোর্ট আছে, আপারে কিছু নেই। আর ট্রেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই। ব্যাগ তুলে দিয়েছি আপারে। আর এইদিকে দেখো বেসিন, জল পড়ছে, মিরার আছে, অনেক পরিষ্কার এইদিকে ট্রেন। মানে স্লিপারও কত সুন্দর, তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে। একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এইদিকেও বেসিন আছে, বেসিনে জল পড়ছে, মগটা একে উপরে তুলে দিয়েছে। ওভারঅল যদি বলতে হয় ট্রেনের সাফ সাফাই নিয়ে কিন্তু কোনো রকম কমপ্লেন নেই। একদম কিন্তু নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে দিল, মানে আমি 3 মিনিট বাদে ভিডিওটা করেছি। বাকি টাটা মন্ডপম রামেশ্বরম সত্যি খুব দারুণ লাগলো। এবার আসবে কন্যাকুমারী।
ট্রেন তো ছাড়ার পরেই ভালো স্পিড তুলে দিয়েছে। রাতে যেহেতু কিছু দেখাতে পাচ্ছি না তোমাদের, বাইরে সব অন্ধকার, আর আমি এখন সাইড লোয়ারে বসে আছি কারণ ট্রেন পুরো ফাঁকা। দেখো আমার তো এইদিকে আপার পড়েছে, এইদিকেও কেউ আসেনি। আর আমরা এখন যাচ্ছি দেখো এই যে রামেশ্বরম থেকে কন্যাকুমারী, মানে ইন্ডিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। ট্রেন কিন্তু এসে পৌঁছে গেল ফার্স্ট হল্ট রামনাথাপুরম, আর এখানে পুরো ট্রেন একদম ভরে যাবে, যা ভিড় আছে দেখতে পাচ্ছি মোটামুটি। চলো আমি আমার সিটে গিয়ে ঘুমাই। গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কাল সকালে কন্যাকুমারীতে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 4:17, আর একদম রাইট টাইমে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি কন্যাকুমারী। ফাইনালি এই হচ্ছে কন্যাকুমারী রেলওয়ে স্টেশন, আর প্রচুর মানুষ কিন্তু এসছে এই ট্রেনে, আর অনেকে ওয়েটও করছে এখান থেকে অন্য গন্তব্যে যাওয়ার জন্য। আর ঘুমিয়েছি, মানে ঘুম থেকে এই যে মাঝরাতে ওঠা হচ্ছে না, মানে কন্টিনিউ জাস্ট মানে গলা টলা ধরে গেছে। আর এখানে মোটামুটি এখন কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে খুব যে গরম রাত্রিবেলায় সেটা কিন্তু আপাতত বুঝতে পারছি না। এবার জানি না সকালে কেমন হবে, সেটা তোমাদের আপডেট করবো। বাকি চলো সামনের দিকে যাই। আমি জানি না এই রেলওয়ে স্টেশনে ক্লক রুম, ওয়েটিং রুম বা রিটায়ারিং রুমের ব্যবস্থা আছে নাকি, কি আপডেট আছে আমি তোমাদের জানাচ্ছি। এরকম মাঝরাতে ট্রেন আসলে তোমরা কি করতে পারো। এই ট্রেনের কিন্তু জেনারেল, থার্ড এসি এবং স্লিপার তিনটে কোচই আছে। এই হচ্ছে কন্যাকুমারী রেলওয়ে স্টেশন। আমরা আছি একদম ইন্ডিয়ার শেষ প্রান্তে, সোজা যেতে হবে। আর এটা কিন্তু লাস্ট স্টেশন, এরপরে কিন্তু আর কোনো রকম স্টেশন নেই বা ট্রেন আগে যায় না, আবার কিন্তু পেছন দিকে ব্যাক করবে। এই আমরা চলে আসলাম কন্যাকুমারী রেলওয়ে স্টেশনের বাইরে, এইখান থেকে এক্সিট। আর ছোট্ট একটা রেলওয়ে স্টেশন, এইদিকে ক্লক রুম আছে দেখতে পাচ্ছি, আর ডরমেটারিও কিন্তু আছে, এসি নন এসি ডরমেটারি লেখা আছে। এই সাইডে মনে হয় কাউন্টার, এবার আমি একটু খুঁজে দেখতে হবে। আর এসেই দেখো আমাদের স্বামী বিবেকানন্দের ছবি, চারিদিকে একই, দেখেও গর্ববোধ হয় যে আমরা বেঙ্গল থেকে। এই হচ্ছে কন্যাকুমারী স্টেশনের ডরমেটারির আর কি লবি। এইখানে দেখো কি প্রাইস আছে সেগুলো কিন্তু দেওয়া আছে, একটু পজ করে দেখে নিতে পারো। আর এর কিন্তু অনলাইন বুকিং হয় না, অনলি অফলাইন। বাট আমি কাউন্টার খুঁজে পাচ্ছি না এত রাতে এখন। এখানে আমি আস করলাম, ডরমেটারি রিটায়ারিং রুম সবই আছে, কিন্তু অ্যাভেলেবেল নেই কিছু এখন। আমাকে এখন স্টেশনেই থাকতে হবে, মানে ওয়েটিং হলও আছে আর ক্লক রুমও আছে। তোমরা কিন্তু ব্যাগ জমা করে দেন পুরো ঘুরে নিয়ে আবার বেরোতে পারবে। আর বাইরে তো প্রচুর হোটেল আছেই। আর কন্যাকুমারীতেও কিন্তু সেই একই সিস্টেম, সিঙ্গেল পার্সন কিন্তু রুম দেয় না, মানে হোটেলে রুম দেয় না। এবার খুঁজে নিয়ে হয়তো একটা দুটো হোটেল আছে যেগুলোতে রুম দেয়, বাট ম্যাক্সিমাম হোটেলে কিন্তু সিঙ্গেল পার্সন নট অ্যালাউ। এখন কিছুক্ষণ সময়টা এই স্টেশনে বসে শুয়েই কাটিয়ে দিই। ওয়েটিং হল ভরে আছে পুরো একদম, মানে সবাই এসছে এখন এখানেই, অনেকে ওয়েট করছে, অনেকে আবার অটো নিয়ে হোটেলে চলে গেছে। আর এইখানে হোটেলে কিন্তু 24 আওয়ার্স চেক ইন চেক আউট হয়, তাই কোনো অসুবিধা নেই। আর আজকে কিন্তু আমার রাত্রিবেলায় আবার ট্রেন আছে ব্যাঙ্গালোরের জন্য, কারণ আমি জানি যে এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। আর কন্যাকুমারী কিন্তু মোটামুটি একটা গোটা দিনের মধ্যে ঘুরে নেওয়া পসিবল। স্টেশন থেকে বেরিয়েই কিছু ডিস্টেন্সের মধ্যেই কিন্তু সমস্ত টুরিস্ট স্পটগুলো পড়ে। আমি সবটা সকালবেলা দেখিয়ে দেবো, আগে ভোরের আলো ফুটুক। বেসিক্যালি এই সাইডটায় কি হয়, আলো অনেক দেরি করে ফোটে, মানে 6টা সাড়ে 6টা নাগাদ। এখন অলরেডি 5টা 2 মতো বাজে, বাট দেখো কোনো চিহ্নই নেই সূর্য মামার। সময় এখন সকাল 6টা, আর সূর্যের ফার্স্ট কিরণটা পড়েছে, কত সুন্দর লাগছে দেখো, মানে পুরো পার্পেল, লালচে, কমলা রঙের আকাশটা জাস্ট অসাধারণ লাগছে। ক্লক রুমে ব্যাগ জমা করে বেরিয়ে পড়লাম কন্যাকুমারী এক্সপ্লোরের জন্য। আর যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো কিন্তু একদম রেলওয়ে স্টেশনের সামনেই। আর এই হচ্ছে কন্যাকুমারী রেলওয়ে স্টেশন। ক্লক রুমে ব্যাগ রাখার জন্য নিল হচ্ছে 20 টাকা। সন্ধ্যেবেলা 5টা নাগাদ আমি ব্যাগ নিয়ে নেবো, কারণ 7:30টায় আমার ট্রেন আছে। আর এখানে ডরমেটারি তো পেলাম না, কারণ একদমই অ্যাভেলেবেল নেই, কিছু অ্যাভেলেবিলিটির সম্ভাবনাও নেই আজকে বললো। তার জন্য রেস্ট নেওয়া হলো না, ওয়েটিং রুমেই ছিলাম কিছুক্ষণ। আর ভেতরে ওয়াশরুমের ব্যবস্থা আছে, ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু, যেটা বেশ ভালো লাগলো। আর ভেতরে কিন্তু চা কফি এগুলো খাওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু সেখান থেকে আর কিছু খেলাম না। একদম বাইরে বেরিয়ে তারপরে ব্রেকফাস্ট করবো। ঘড়িতে মোটামুটি সময় এখন 7:30। গরম লাগছে এবার, মানে রাতের দিকে যে হালকা একটা ঠান্ডা ভাব ছিল সেই ব্যাপারটা কিন্তু এখন আর নেই। আর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে তোমরা অটোও পেয়ে যাবে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, বাট আমরা আর অটো নেব না,
এইরকম দেখো শুনশান ছোট্ট রেলওয়ে স্টেশন, বাট শুনশান ভেবে তোমরা ভেবো না যে কন্যাকুমারীতে কিছু নেই, একদমই নয়। রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে এইরকম তোমরা রোড পেয়ে যাবে। রোড থেকে জাস্ট 2 মিনিট হাঁটলেই কিন্তু মেন আর কি বাস স্ট্যান্ড বা মেন রোড পেয়ে যাবে, যেখানে কিন্তু গাড়ি ঘোড়া হোটেল থেকে শুরু করে থাকা খাওয়া সব কিছু পেয়ে যাবে। তার সঙ্গে কন্যাকুমারীর যে সাইট সিনগুলো আছে সেগুলো সব কিছু কিন্তু আশেপাশেই। এইটা হচ্ছে কন্যাকুমারী রেলওয়ে স্টেশন, জাস্ট বেরিয়ে আসলাম, 2 মিনিটও নয়। এই দেখো, এই হচ্ছে মেন রোড, যেখান থেকে তোমরা বাস পেয়ে যাবে এবং প্রচুর হোটেল থেকে শুরু করে থাকার জায়গা, খাওয়ার জায়গা সব কিছু কিন্তু আছে। আর এইখান থেকে কন্যাকুমারী সি বিচ কিন্তু একদম সামনে। আমি তো রামেশ্বরম থেকে কন্যাকুমারী এলাম, বাট তোমরা যদি সরাসরি কলকাতা থেকে কন্যাকুমারী আসতে চাও তাহলে কিন্তু দুটো ট্রেন আছে। এক হচ্ছে হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা কিন্তু সপ্তাহে একদিন সোমবার চলে, আর এইটা কিন্তু 3 দিন বাদে তোমাদের পৌঁছাবে হচ্ছে কন্যাকুমারী। টাইমিং হচ্ছে 4:15 PM হাওড়া থেকে ছাড়ে এবং 3 দিন বাদে 9:55 সকালবেলা এসে পৌঁছাবে কন্যাকুমারী। আরও একটা ট্রেন আছে যেটা কিন্তু ছাড়ে শালিমার থেকে নাগেরকোয়েল অবধি, আর নাগেরকোয়েল জংশন হচ্ছে কন্যাকুমারীর আগের স্টেশন, বা বলতে পারো কন্যাকুমারীর আশেপাশে আরও একটা নিয়ারেস্ট স্টেশন, যেখান অবধি কিন্তু তোমরা ট্রেন পেয়ে যাবে। এটাও সপ্তাহে একদিন বুধবার করে চলে। এই আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম হচ্ছে মেন রোডে, আর মেন রোডে বেরিয়ে তোমাদের ডান দিকে পড়বে কিন্তু কন্যাকুমারী বিচ, আর এই সাইডে পড়বে নাগেরকোয়েল। এখান থেকে কিন্তু বাসের অ্যাভেলেবিলিটি প্রচুর আছে, মানে তোমরা যদি এদিক ওদিক যেতে চাও বাস ইউজ করতে পারো কম খরচায়, এছাড়াও অটো তো আছেই। আর প্রচুর হোটেল কিন্তু, মানে এই যে লাইন দিয়ে দেখতে পাচ্ছ, এই দিকে হোক বা এই দিকে হোক অনেক হোটেল আছে, যেখানে কিন্তু তোমরা বাজেটে হোটেল পেয়ে যাবে 700 থেকে শুরু করে, এবার তোমাদের বাজেট অনুযায়ী। তার সঙ্গে প্রচুর খাবার দাবারের অপশান তো আছেই। এখন আমি যাচ্ছিলাম হচ্ছে কন্যাকুমারী বিচে, আর যাওয়ার পথে কত সুন্দর একটা চার্চ পড়লো দেখো। আমি এখন চলে আসলাম কন্যাকুমারী সমুদ্র সৈকতে, আর এই হচ্ছে কন্যাকুমারীর সমুদ্র সৈকত, কত সুন্দর দেখো। আর সকাল সকাল কিন্তু প্রচুর জেলেরা মাছ নিয়ে দেখো ফিরেছে, এই যে জাল থেকে মাছ আর কি তোলার কাজ চলছে। আরও একটা জেলেদের নৌকা মাছ নিয়ে কিন্তু এই সমুদ্রের কিনারায় ফিরছে, মানে এই সাইডেও প্রচুর নৌকা আছে, ওই সাইডেও প্রচুর নৌকা আছে। আর এইটা হচ্ছে কন্যাকুমারী সমুদ্র সৈকত। এই সাইডে হচ্ছে সুন্দর একটা সমুদ্রের ওপর পুরো রাস্তা করা আছে, মানে এখান থেকে তোমরা হেঁটে একদম মাঝখান অব্দি যেতে পারবে, মানে যতটা আর কি যাওয়া যায়। বিবেকানন্দ রক মিউজিয়াম যেখানে আমরা যাব, আর বোটিং কাউন্টার যেটা আছে সেটা কিন্তু এই যে পেছনে দেখতে পাচ্ছ, মানে এই সাইডে। এরপরেই হচ্ছে ত্রিবেণী সঙ্গম আছে, যেখানে 3টে সমুদ্রের মিলনস্থল, আর সানসেট ভিউ পয়েন্টটা একটুখানি দূরে, মানে 2 কিলোমিটার মতো তোমাদের যেতে হবে। পরপর কিন্তু সবকিছুই আশেপাশেই পড়বে। এখানে আরও একটা জেলেদের নৌকা দেখো ফিরলো মাছ ধরে, আর এইখানে একটা ছোট্ট নৌকা আছে। আর সব কিছু মিলিয়ে কন্যাকুমারী কিন্তু সত্যিকারের দারুণ। একটা জিনিস এখানেও তোমাদের দেখাই, এই পাশের যে সমুদ্র আছে এর ঢেউ দেখো, আর এই পাশে যে সমুদ্র আছে এর ঢেউ দেখো, মানে এক কথায় দুর্দান্ত। আর এখানে অনেকে স্নান করছে সমুদ্রে, অসাধারণ লাগছে সত্যি, দুর্দান্ত এক্সপিরিয়েন্স কন্যাকুমারীতে এসে। ফার্স্ট ইমপ্রেশন যদি বলতে হয় দারুণ। আর জলের কালার দেখো কত পরিষ্কার, পুরো ব্লু কালারের একদম। এইরকম পুরো সমুদ্রের মাঝখান থেকে রাস্তা করা আছে, সত্যি দারুণ। আর এইরকম একটা জায়গা কিন্তু আমাদের বেঙ্গলেও আছে, দীঘা মোহনা। দীঘা মোহনাতেও কিন্তু এইরকম পুরো ব্যাপার আছে, যেখানে কিন্তু তোমরা এইরকম সমুদ্রের মাঝখান থেকে হাঁটতে পারবে। যদিও সেখানে একদিকে সমুদ্র একদিকে নদী, বাট এখানে দুদিকেই সমুদ্র, জাস্ট দারুণ। বাট ডিফারেন্স একটাই, এইদিকে সমুদ্রের ঢেউ দেখো, মানে এই পাশের সমুদ্র আর এই পাশের সমুদ্র একদমই শান্ত। এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর রোদের যা তাপ আছে এখনই বুঝতে পারছি আমি দুপুরবেলায় কি হতে চলেছে। বাট এক্সপিরিয়েন্স সত্যিই ভালো। আস্তে আস্তে সব কিছুই এক্সপ্লোর করবো, তোমাদের দেখাবো, খাওয়া দাওয়া করবো, খাবার দাবারের কি অপশান আছে সেগুলো তোমাদের বলবো। ব্লগটা একদম লাস্ট অবধি দেখতে থাকো, কন্যাকুমারীর সমস্ত ইনফরমেশান আশা করি তোমরা পেয়ে যাবে। আর এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু সত্যিই বেশ দারুণ লাগছে। এখন কিন্তু আমি মোটামুটি মাঝখানে চলে এসেছি। এইদিকে দেখো পুরো দুদিকেই সমুদ্র আছে, যদিও আরও যাওয়া যাবে এই পাশে, বাট সেরকম কোনো লোক নেই। ওদিকে একটা গ্রুপ আছে, সব লোকালদের গ্রুপই মনে হচ্ছে। আর যেহেতু আমি একা আছি, ভাষা টাষা বুঝি না, কোথায় ফেসে যাবো, তার জন্য লোকালদের মাঝে বেশি যাই না।
আর এখনও সেরকম ট্যুরিস্ট আসেনি, যেহেতু সকাল 9টা বাজে, এখন সব ঘুম থেকে উঠবে, খাওয়া দাওয়া করবে, তারপরে বেরোবে। আর এই সাইডটা কিন্তু বেশ সুন্দর, দেখো দারুণ লাগছে। তোমরা কিন্তু হেঁটে অনেকটা যেতে পারবে। আর এইদিকে ঢেউটা দেখো, মানে সেই যাকে বলে একদম উত্তাল সমুদ্র। আর ওই যে ওই পাশ থেকে বোট আসা যাওয়া করছে বিবেকানন্দ রক মিউজিয়াম থেকে। এইখানে ভালো করে দেখলে তোমরা দেখো একটা বোর্ড দেখতে পাবে, যেই বোর্ডটা কিন্তু বোটিং কাউন্টার থেকে ছেড়ে এসে বিবেকানন্দ রক মিউজিয়ামে পৌঁছালো। আর এইটুকু ডিস্টেন্স কিন্তু বেশি নয়, এই যে জাস্ট এইখান থেকে এইটুকু 10 মিনিট মতো রাইড থাকে। আর এইখানে টিকিট কাউন্টার আছে। এবার চলো ঘুরে আমরা ওই সাইডেই যাব। ঢেউটা জাস্ট লক্ষ্য করলে মানে কতটা বড় ঢেউ এই পাশে আছে, এতটা উঁচু করে রাস্তা বানানো হয়েছে। মাঝে মাঝে বড় যে ঢেউগুলো আসছে না, পুরো এই ওপর অব্দি, মানে বোল্ডারের ওপর অব্দি চলে আসছে। আর এইখানে যে রোডটা আছে না, এটা একটু ভেজা ভেজা, দেখে বোঝা যাচ্ছে মানে এখন তার বৃষ্টি হবে না এই রোদের মধ্যে, বা হালকা ভেজা ভেজা। কখনো কিন্তু বড় বড় ঢেউগুলো এই পুরো রোডের ওপর অব্দি চলে আসে। এটা কিন্তু মানে একটু ডেঞ্জারের ব্যাপার আছে, তাই একটু সাবধানে দেখে শুনে আর কি যাতায়াত করবে এইখান থেকে। এই পাশে সমুদ্র একদম মানে নর্মাল, এখানে কোনো ঢেউ নেই, কিচ্ছু নেই। তো চলো এখন আমরা সামনের দিকে যাই, মানে যাবো হচ্ছে বোটিং কাউন্টারের দিকে। পরপর কিন্তু সাইড দিয়ে রাস্তা আছে, একটু গলি রাস্তাগুলো এইখানকার, বাট ঠিক আছে, একটু গুগল ম্যাপ ট্যাপ দেখে নেবে, আদারওয়াইজ কাউকে জিজ্ঞাসা করে নেবে, তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে। আর না হলে তো অটো নিয়ে প্যাকেজ করে ঘুরতেই পারো। সকাল সকাল এইখান থেকে দেখো মাছ আর কি বাজারে যাচ্ছে প্রবাবলি বিভিন্ন জায়গায়, এইরকম পুরো টাটকা টাটকা মাছ দেখো। হোয়াট ফিশ? 700। এইরকম দেখো বড় বড় মাছ আছে। এই যে এগুলো দাদারা নিয়ে যাচ্ছে কত মাছ। আর এই ভেতরে কিন্তু সমস্ত আর কি মাছ এবং মাছের চারা আর কি রেডি করা হচ্ছে। এই দেখো এইখানে কি মাছ দেখে তোমরা নিতে পারবে। এখানে কিন্তু আর কি নিলামি মতো চলে, যেইগুলো আর কি মানে ঢেলে দিল, একবারে যে নেবে একটা অ্যামাউন্ট দিয়ে নিয়ে নেবে। আর এইখান থেকে যেতে হবে হচ্ছে মেন বিবেকানন্দ বোটিং কাউন্টারের দিকে, মানে বিবেকানন্দ রক বোটিং কাউন্টারের দিকে। এইখানেই সব মাছ এসেছিলো। আর এখানে প্রচুর খাবারের অপশান আছে, ব্রেকফাস্টটাও করে নেবো। ব্রেকফাস্টটা করে তারপরে আমরা যাব বিবেকানন্দ রক মিউজিয়ামে। আর এই দিকেই কিন্তু ম্যাক্সিমাম সব হোটেল তোমরা পেয়ে যাবে। খালি পেটে আগে একটু ডাবের জল খাচ্ছি, এখানে 50 টাকা করে বিক্রি হচ্ছে। মিষ্টি আছে, ভালোকে দেবে। এখানে যা লাইন পড়েছে এই বোটিংয়ের জন্য, এ তো মনে হচ্ছে 1-1.5 ঘন্টায় লাইনেই দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক আছে চলো দেখছি। আর এইখানে এসে সেই মানে ভুলভাল কেস এটা বুঝতে পারলাম, যেটা আমি পুরো সাউথ ইন্ডিয়াতে এতদিন মানে এরকম জিনিস দেখিনি। এখানে 50 টাকা বললো ডাব, মানে আমি ক্লিয়ার শুনলাম 50 রুপিস, যখন খেয়ে নিলাম বলছে 60 রুপিস। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো তোমরা। আর এইদিকে দেখো প্রচুর শপিংয়ের অপশান আছে, তার সঙ্গে খাওয়া দাওয়া এবং হোটেল আছে। এই রুটে কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবে। আর কিন্তু অটো আছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আমি আগে একটু ব্রেকফাস্ট করে নেবো, করে নিয়ে এই লাইনে দাঁড়াবো, কারণ 1-1.5 ঘন্টা তো এই লাইনেই দাঁড়াতে হবে। তারপর বোট নিয়ে ওই পাশে যাবো, তারপর ওই পাশ থেকে আবার লাইন দিতে হবে এ পাশে আসার জন্য। মানে এইখানেই তোমাদের মোটামুটি 3 ঘন্টা মতো লেগে যাবে। আর এই রোডটাকে বলে হচ্ছে ত্রিবেণী সঙ্গম রোড। এই যে এখানে লেখা আছে দেখো, এইখানে কিন্তু 3টে সমুদ্রের মিলনস্থল আছে এই সামনে। আর এইদিকে লেখা আছে ওয়ে টু সানরাইজ পয়েন্ট। আচ্ছা এই সাইডে হচ্ছে সানরাইজ পয়েন্ট, সানসেট পয়েন্টটা একটু অন্যদিকে, সেটা এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার মতো। এখন আমরা চলে আসলাম বিচের ধারে মহাত্মা গান্ধী মণ্ডপম। তো এখানে চলো ঢোকা যাক। এইদিকে জুতো রাখতে হবে, পে অ্যান্ড ইউজ জুতো কাউন্টার। 5 টাকা নিল। আমরা এখানে এই যে জুতো রাখলাম, জুতো রেখে এখন আমরা এই ভেতরে প্রবেশ করব। কত সুন্দর আর্কিটেকচার দেখো, দুর্দান্ত। এবার ভেতরে যাওয়া যাক। মানে এতক্ষণ সাউথে যে ট্যুর করেছি, মানে এতদিন সব কিছুই ফ্রি আর ফ্রি দেখেছি, বাট এইখানে এসে দেখতে পাচ্ছি সব জায়গাতেই একটা চার্জের ব্যাপার আছে। এই হচ্ছে পুরো জায়গাটা। আর এইখানে জোরে কথা বলছি না, শান্তির জায়গা, তোমরা জাস্ট ফিল করো। ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের।
মহাত্মা গান্ধীর সমস্ত ছবি। এইদিকে দেখো গান্ধীজির সাথে রবীন্দ্রনাথ ঠাকুর, এইগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। সত্যি খুব সুন্দর। ভেতর দিয়ে একটা সিঁড়ি করে রাস্তা আছে, একদম ওপরটায় আসা যায়। আর ওপর থেকে ভিউটা দেখো, দুর্দান্ত, অসাধারণ লাগছে। আর এটাই প্রবাবলি ত্রিবেণী সঙ্গম, আমি যতটা জানি। আর এই ওপর থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, আমি জানি না তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো, এই যে সামনের যে জলটা আছে সেটা কিন্তু নর্মাল, তারপরে যেই জলটা আছে সেটা দেখো একটু সবুজ কালারের, আর দূরে যে জলটা দেখা যাচ্ছে সেটা কিন্তু নীল কালারের। মানে 3টে কালারের জল সমুদ্রে দেখা যাচ্ছে। এটা আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি, বাট আমি খালি চোখে দেখতে পাচ্ছি। একটা জিনিস তোমাদের একটু ক্লিয়ার করে দিই, আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে মহাত্মা গান্ধী মিউজিয়াম। আর ওই যে অপোজিটে দেখতে পাচ্ছ একটা পার্ক মতো করা আছে, বেদি মতো করা আছে, ওইটা হচ্ছে মহাত্মা গান্ধী মণ্ডপম। এখন চলে আসলাম ব্রেকফাস্ট করতে বিচের ধারেই একটা রেস্টুরেন্টে। নিচে মশলা ধোসা, দাম হচ্ছে 60 টাকা। কলা পাতা এরকম অথেন্টিকভাবে সার্ভ করেছে। আর সাইজ যা আছে এই ধোসার একটা খেলে পেট ভরে যাবে। এদিকে সাম্বার আছে আর এদিকে 2 রকমের চাটনি। এবার একটু টেস্ট করে দেখা যাক। আর এখানকার ধোসাগুলো দেখো আমাদের কিন্তু কলকাতার মতো নয়, মানে এরকম ক্রিস্পি হয় না, একটু ইয়ে টাইপের হয় আর কি, নরম টাইপের। তো এই চাটনিগুলোর মধ্যেই কিন্তু মেন ব্যাপার থাকে। দারুণ খেতে। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। আর এই সাইডে কিন্তু বিচের ধারে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, যেখানে তোমরা স্নান করে আর কি টয়লেট ইউজ করতে পারবে। আর এই সাইডে বিবেকানন্দ রক মিউজিয়াম, যেখানে যাওয়ার জন্য ওইখান থেকে ফেরি ছাড়ছে। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। আর তোমাদের ম্যাপে আমি ভালো করে দেখাচ্ছি, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে। আমি আছি একদম ইন্ডিয়ার ম্যাপের লাস্ট প্রান্তে। আর এই পাশে হচ্ছে, মানে এই দিকটা হচ্ছে অ্যারেবিয়ান সি, এই সাইডে হচ্ছে বে অফ বেঙ্গল। আর এই যে পাথরটা দেখতে পাচ্ছ সোজাসুজি, যেই দূরে নীল জলরাশি দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি, একদম সোজাসুজি হচ্ছে ভারত মহাসাগর। আর এইখান থেকে যদি আমি শ্রীলঙ্কা বলি, শ্রীলঙ্কা কিন্তু একদম সামনে, মানে এইরকম দিকে পড়বে হচ্ছে শ্রীলঙ্কা। এখন আমি আছি একদম ইন্ডিয়ার লাস্ট প্রান্তে। আর এই হচ্ছে লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। এরপরে কিন্তু পুরোই সমুদ্র, সমুদ্র সোজাসুজি একদম ভারত মহাসাগর। ওখানে বিশাল সমুদ্র যাকে বলে, আর বড় বড় ঢেউ, মানে বিশাল বড় বড় ঢেউ। এই জায়গাটায় সেরকম কেউ নেই, আমি জাস্ট এই জায়গাটায় আসলাম। এই যে এখানটা দেখো একটা ফ্ল্যাগ দেওয়া আছে, এইটা হচ্ছে লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। এর পরে কিন্তু আর যাওয়া যাবে না, পুরোটাই জল আর জল। বেশি কাছে যাবো না, কারণ অনেক বড় বড় ঢেউ আসছে এইদিকে। আর এই সাইডে হচ্ছে বিবেকানন্দ রক। চলো এবার সামনের দিকে যাই। আর এখানে কিন্তু অনেকে স্নানও করছে, বাট এই জায়গায় স্নান করাটা একটু বিপজ্জনক। আমি বলবো এদিকে স্নান না করে ওই সাইডে একটা বিচ মতো করা আছে, রক বিচ বেসিক্যালি, ওইখানে স্নান করাটা ভালো, কারণ এখানে সমুদ্রের জল অনেক উত্তাল, যেটা তোমরা ক্যামেরায় বুঝতে পারছো। এখন আমরা চলে আসলাম সমুদ্রের ধারেই এই কন্যাকুমারী টেম্পেলে। এখান থেকে এন্ট্রি আছে, আর জুতো কিন্তু বাইরে খুলে তারপরে যেতে হবে। পুজো দেওয়ার জন্য অনেক ভেতরে দোকান আছে দেখলাম, ডালা পাওয়া যাচ্ছে, সেখান থেকে তোমরা চাইলে পুজো দেওয়ার ডালা নিতে পারো। আর এখানে ফটো তোলার জন্য অনেকে আছে। এই যে এখানে ডালা পাওয়া যাচ্ছে, ধূপ পাওয়া যাচ্ছে। চলো এবার ভিতরে যাই। জুতো তোমরা বাইরে রেখে আসবে। আর এইখানে কিন্তু আছে ব্যাক কাউন্টার, এখানে ফটো অ্যালাউ নয়, এই যে ভিডিওগ্রাফি নট অ্যালাউ, তাই বাইরে থেকেই দেখাচ্ছি, ভেতরে কিছু দেখাতে পারবো না। মায়ের মূর্তি, 20 টাকার টিকিটের লাইন। আর এটা হচ্ছে জেনারেল লাইন, জেনারেল ফাঁকা, 20 টাকার টিকিট ভিড়। কন্যাকুমারী মন্দিরে দর্শন করে আমি বেরোলাম। সত্যি মায়ের মূর্তি খুবই সুন্দর ভেতরে। আর ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি তোমাদের দেখাতে পারিনি। এখানে একটা 20 টাকার লাইন আছে, একটা জেনারেল লাইন আছে, বাট আমি যখন ঢুকলাম জেনারেল লাইনে একটাও লোক নেই, মানে আমি একাই ভিআইপির মতো ঢুকে গেলাম। আর যেটা 20 টাকার ভিআইপি লাইন, সেখানে লাইন পড়েছে। বাকি তোমরা একটু দেখে নেবে। আর ভেতরে গিয়ে আবার 10 টাকার একটা পুজোর কোপন বা ডালা এরকম কিছু কিনতে হয়, এরকম একটা টোকেন মতো দিল, আর একটা সিঁদুর মতো দিল, সিঁদুর পাতা মতো। তো সেটা দিলাম, বাট কোনো পুজো তো আলাদা করে কিছু হলো না। ওটা নিল, দক্ষিণা দিলাম, ব্যাস চলে গেলাম দেখে। বাট পুজোর কোপন বলে যে 10 টাকার একটা কিছু স্লিপ মতো দিল, কিন্তু সেটাতে পুজোই হলো না, মানে আমি নামগত কিছুই বললাম না। তো এই আর কি ব্যাপার। ওভারঅল
দর্শন খুব ভালো হয়েছে। আর ভক্তি তো সবসময় নিজের কাছে। এই মন্দিরে একটা রুলস আছে যেটা তোমাদের বলে দিই, ছেলেরা কিন্তু এই টি শার্ট বা জামা খুলে তারপরে ঢুকতে হয়, মানে স্যান্ডো গেঞ্জি পরেও ঢুকতে পারবে না, খালি গায়ে ভেতরে ঢুকতে হয় মায়ের কাছে। এইটাই এই মন্দিরের রুলস। কন্যাকুমারী টেম্পল দর্শন করে যেখান থেকে এক্সিট আছে সেখানে আছে হচ্ছে পরশুরাম টেম্পল, আর এইদিকে আছে মায়াম্মা টেম্পল। এতক্ষণ বেশ গরম ছিল, বাট এখন সমুদ্রের ধারে তো হাওয়া দিচ্ছে সুন্দর, মানে এই হাওয়াটা সত্যি দারুণ লাগছে। হালকা ঠান্ডা একটা হাওয়া আসছে সমুদ্র থেকে। এখন আমি যাচ্ছি বিবেকানন্দ রক মিউজিয়াম দেখতে আর কি টিকিট কাটতে। আর এখানে কিন্তু কেরালা যেহেতু সামনেই, মশলা অনেক ফেমাস। ये पैकेट प्राइस कितना? हाँ 300। তো এখানে মিক্স এরকম অনেক মশলা পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ, কারণ কেরালা হচ্ছে মশলার জন্য অনেক ফেমাস। তো এরকম মিশি একটা মশলা আছে যেটা 300 করে, বড় প্যাকেট বেশ। এছাড়াও তো আরও প্রচুর জিনিসপত্র আছেই, বাট অনেক দোকানে দেখলাম যে বিভিন্ন ভ্যারাইটির মশলা পাওয়া যাচ্ছে। আর একদম সোজা হচ্ছে বিবেকানন্দ রক মিউজিয়ামের টিকিট কাউন্টার। চলো দেখি লাইন এখন কত দূর আছে। লাইন তখন চলে গেছিলো সেই ওই মাথায়, মানে এই মুখের চলে গেছিলো। এখন তো দেখছি লাইন কমে গেছে অনেকটাই। তো চলো এইখান দিয়ে আমরা ঢুকি এবার। এখন বেশি লাইন নেই, যে এইখানে লাইনের শেষ। ও না, এখানেও না, লাইন একদমই কমে গেছে। একদম কিন্তু ভেতরটাই চলে এসেছি। আর এইখান থেকে আর কি লাইন পড়েছে। এখানে 75 টাকা জেনারেল টিকিট, আর এইটা হচ্ছে ভিআইপি লাইন, মানে লাইন নেই বলতে গেলে, ওটা হচ্ছে 300 টাকা টিকিট। এখানে কেটে নিয়েছি 75 টাকা দিয়ে জেনারেল টিকিট। আর এখন বোটের দিকে যাচ্ছি। এই যে বোট একটা করে আসছে, একটা করে যাচ্ছে। আর এই হচ্ছে বিবেকানন্দ রক মিউজিয়াম। এখন আমরা সমুদ্রের ওপর দিয়ে যাবো। মোটামুটি 10 মিনিট মতো লাগে, বেশিক্ষণ নয়। বোট কিন্তু ছেড়ে দিয়েছে, আর সবাইকে এরকম লাইফ জ্যাকেটও দিয়েছে। 10 মিনিট মতো লাগবে, বেশিক্ষণ নয়। আর সমুদ্রের যা উত্তাল ঢেউ, মানে বোট কন্টিনিউ এইরকমভাবে হিলছে, তো বসার জায়গা আছে, সবাই বসে যাবে কিন্তু। চলে আসলাম কিন্তু আমরা মোটামুটি ওই 6-7 মিনিটের মধ্যেই এই পারে বিবেকানন্দ রক মেমোরিয়াল। আর এইদিকে দেখো লাইন পড়ে গেছে আবার ব্যাক করার জন্য। এই ফেরি আবার ব্যাক করবে, মানে একটা ফেরি আসছে একটা ফেরি যাচ্ছে। এবার এই সামনে থেকে আমাদের আবার টিকিট নিতে হবে এই ভেতরে ঢোকার জন্য, 30 টাকা করে পার পার্সন। এই টিকিট এখন এই যে এন্ট্রান্স আছে এইখানে দেখাতে হবে। এখন আমরা ভেতরে প্রবেশ করব, বাট তার আগে জুতো খুলতে হবে। এখানেও জুতো রেখে দিচ্ছে, এখানে একটা শু কাউন্টারও আছে, এখানেও চাইলে রেখে যেতে পারবে। চলে এসেছি এখন আমরা বিবেকানন্দ রক মেমোরিয়ালে। আর এই হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। এইদিকেও একটা মন্দির আছে, ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউ, তাই তোমাদের আলাদা করে কিছু দেখাতে পারবো না ভেতরের ক্লিপ। আর এইখানে আসার জন্য আমাদের ওদিক থেকে 75 টাকা, এইখানে টিকিট কাটতে হলো 30 টাকা। আর এই যে টিকিট কেটে আমরা আসলাম ওই পাশ থেকে 75 টাকা, এটা কিন্তু যাওয়ার টিকিটও ইনক্লুডেড, তাই টিকিটটা কিন্তু হারাবে না। টাইমিং যেটা আছে সকাল 7:45 থেকে বিকেল 4টের মধ্যে আর কি এই পুরো জেটিটা খোলা থাকে। আর এখানে আসা যাওয়া এর মধ্যেই করে নিতে হবে তোমাদের। বিবেকানন্দ রক মেমোরিয়ালের ঠিক পাশেই আছে ফেমাস তামিল পোয়েট তিরুভালুর এই বড় স্ট্যাচু, যেটা প্রায় 133 ফুট। আর এখানে কিন্তু আগে যাওয়া যেত, বেসিক্যালি বোট যখন আসতো এই রক মেমোরিয়ালে, এখান থেকেই আবার বোট ওইখানে নিয়ে যেত, নিয়ে দেন ওই পারে ড্রপ করতো। কিন্তু এখন এই ব্রিজের কাজ হচ্ছে, মানে এখান থেকে ব্রিজ হয়ে যাবে, হেঁটেই সবাই চলে যেতে পারবে। তার জন্য কিন্তু এখন আর বোট যাচ্ছে না। আর এখানে ঢেউ দেখো কত উত্তাল। এই দূর থেকেই তোমাদের স্ট্যাচু দেখালাম, বেসিক্যালি ওই পার থেকে আরও ভালো দেখা যাচ্ছে। 1982-তে বিবেকানন্দ কিন্তু এই বিবেকানন্দ রক মেমোরিয়াল যেখানে এখন বানানো হয়েছে এইখানে এসেছিলেন। বেসিক্যালি কন্যাকুমারী থেকে উনি এই পারে যে পাথরের ওপর এই পুরো বিবেকানন্দ রক মেমোরিয়াল বানানো, এইখানে সাঁতরে এসেছিলেন, মানে যেই রাস্তাটা আমরা বোটে করে আসলাম সেই রাস্তাটাই। আর এখানে কিন্তু ছিলেন 3 দিন, ধ্যান করেছিলেন, এবং তারই উদ্দেশ্যে কিন্তু এই বিবেকানন্দ রক মেমোরিয়াল বানানো। ভেতরে কিন্তু বিবেকানন্দের বড় একটা স্ট্যাচু আছে, আর তার সঙ্গে ভেতরের কারুকার্য অসাধারণ। ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউ, তাই দেখাতে পারলাম না, এখন বাইরেটাই আসলাম। আর এইখান থেকে দেখো যেদিকেই তাকাবে জল আর জল। আর আই হোপ তোমরা এখন ভালো করে বুঝতে পারছো, এই সামনের যে জলটা আছে দেখো নর্মাল যেরকমটা হয়ে থাকে, একটু দূরে যদি চলে যাও সেখানে দেখো একটা সবুজ সবুজ। আর পেছনের জলরাশি দেখো যেটা ভারত মহাসাগরের দিকে পড়ছে, একদম ব্লু কালারের, মানে 3টে জলরাশি তোমরা কিন্তু এইখান থেকেই দেখতে পাবে। কিছুক্ষণ সময় কাটালাম এইখানে, বেশ ভালো লাগলো, বসে থাকতে ভালো লাগছিলো। এখানে সুন্দর বসার আর কি জায়গা আছে, মানে এই সাইডেই সবাই বসছে ছাওয়ার মধ্যে। আর এইখানে কিন্তু ওয়াশরুম থেকে শুরু করে জলের ব্যবস্থা, মানে পানীয় জল সব কিছুই কিন্তু এইখানে আছে। এবার চলো লাইনে দাঁড়াবো, দেন বোটে করে ওই পারে। அந்த கீழே இறங்கிட்டு அவனோட வண்டியை வேணாலும் அங்கே பாயிண்ட் பண்ணுற சொல்கிறேன் இடம் தான்.
বিবেকানন্দ রক মেমোরিয়াল ঘুরে কিন্তু আমরা চলে আসলাম আবার বোটে করে এই পারে। সমুদ্রের কি ঢেউ, মানে বোট পুরো এরম হচ্ছে। আর এইদিকে এসে এইখানে দেখো টুকটাক দোকান আছে, ডাব পাওয়া যাচ্ছে, সোডা পাওয়া যাচ্ছে, আর এই পাশে টয়লেটের ব্যবস্থাও আছে এবং জলের ব্যবস্থাও আছে। ওভারঅল যদি বলতে হয় কন্যাকুমারীর এই ছোট্ট এক্সপিরিয়েন্স কিন্তু সত্যি দুর্দান্ত। আর বাইরে তো হোটেল রেস্টুরেন্ট পেয়ে যাবে লাঞ্চের জন্য। আমি নিলাম আখের রস, এর দাম হচ্ছে মাত্র 20 টাকা। আর এখানে আখগুলো কত মোটা মোটা দেখো, এই দেখো এখানে আখগুলো হচ্ছে এরকম মোটা মোটা। আর যে রসটা আছে এটা একটু হালকা মানে ব্রাউন কালার টাইপের। আমাদের ওখানে যেমন হালকাটা গ্রিন ব্যাপার থাকে, ঠান্ডা ভাল লাগছে 20 টাকায়। এই কন্যাকুমারী বিচের ধারে হোটেল ডেভ থেকে নিয়ে নিলাম হচ্ছে এরকম মিলের দাম হচ্ছে 80 টাকা, যেখানে ভাত আছে, সাম্বার আছে, পাঁপড়, একটা চাটনি, এই আরেকটা চাটনি, আর এটাকে কি বলে আমি এক্স্যাক্টলি জানি না। কলা পাতার ওপর সুন্দর প্রেজেন্ট করা হয়েছে। তো এটাই আজকের লাঞ্চ হবে। আর এরকম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান মিল কিন্তু তোমরা দুপুরবেলায় যে কোনো জায়গায় পেয়ে যাবে। বাকি সাউথ ইন্ডিয়ান আরও প্রচুর খাবার তো আছেই। কখনো কখনো এই অথেন্টিক খাবারগুলো ভালো লাগে। সাম্বার খুব বেশি টক সেটা নয়, কারি পাতা আছে। আর এই জিনিসটা হেভি খেতে। এখানে দিয়ে গেলো হচ্ছে এটা কী বললো, রায়তা মনে হয়, আর এটা হচ্ছে রাসাম, না এটা ছাঁচ, সরি। তো এই হচ্ছে টোটাল খাবার, দুর্দান্ত, 80 টাকায় পেট ভরা পুরো। এখানে লাঞ্চ করলাম। এইদিকে হচ্ছে গান্ধী মিউজিয়াম, এই পাশে আছে কামারাজার মেমোরিয়াল। তো চলো এটা দেখে আসি। আর এই সাইড থেকে সোজা একদম মোটামুটি 2 কিলোমিটার মতো যেতে হবে সানসেট পয়েন্ট। সন্ধ্যেবেলায় বিচের ধারে প্রচুর মানুষ দেখতে পাচ্ছ। সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অনেকে সমুদ্রেও নামছে, বাট সেইভাবে স্নান করতে না করছে যেহেতু ঢেউ বাড়ছে আস্তে আস্তে। আর এখানে তাও দেখো প্রচুর মানুষ আসে যারা স্নান করছে, মজা করছে নিজেদের মতো। আর তার সঙ্গে হাওয়া তো দিচ্ছে, সিকিউরিটিটাও আছে এখানে সবটা মেনটেন করার জন্য। এখন হেভি লাগছে, মানে সত্যি ঠান্ডা ঠান্ডা হাওয়া দুর্দান্ত। সারাদিন যে গরমটা ছিল সেটা এখন আর নেই। এইটা হচ্ছে কন্যাকুমারীর মেন চক বলতে পারো। এই দিক থেকে গেলে তোমরা পাবে বোটিং কাউন্টার, এই দিক থেকে গেলে হচ্ছে সানরাইজ পয়েন্ট এবং গান্ধী মিউজিয়াম, যেইগুলো তোমাদের দেখালাম এই সাইডটাতে। আর এইদিকেই কিন্তু ত্রিবেণী সঙ্গ। আর এই সাইডে তোমরা যদি যাও পেয়ে যাবে হচ্ছে লাইট হাউস, এই যে লাইট হাউস, তার সঙ্গে বাস স্ট্যান্ড আছে। আর এই দিক থেকে সোজা যদি চলে যাও তাহলে কিন্তু রেলওয়ে স্টেশন, মানে কন্যাকুমারী রেলওয়ে স্টেশন, এবং এদিকেই পড়বে নাগেরকোয়েল রেলওয়ে স্টেশন, তার সঙ্গে মাদুরাইও কিন্তু এই সাইডে। এখন আমি বিচের ধার থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। আর এই সাইডে যাওয়ার পথে কিন্তু মানে রেলওয়ে স্টেশন থেকে বিচ অবধি প্রচুর থাকার হোটেল, এই যে লাইন দিয়ে দেখতে পাচ্ছ প্রচুর থাকার হোটেল আছে। তার সঙ্গে এইদিকে হচ্ছে পুরো খাবার হোটেল, মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছু কিন্তু তোমরা এইখানে করতে পারবে। অনেক হোটেল আছে। হোটেল কিন্তু মোটামুটি তোমরা 800 টাকা থেকে পেয়ে যাবে এবার তোমাদের বাজেট অনুযায়ী। আর সি বিচের ধারেও অনেক হোটেল আছে যেগুলো কিন্তু মোটামুটি 2500, 3000, 5000 টাকা অবধি চলে যায়, যেগুলো একদম প্রাইম লোকেশনে সমুদ্র দেখা যায়। আর এই স্টেশন রোডে প্রচুর আর কি হোটেল পেয়ে যাবে তোমরা বাজেটে। তুলে নিয়েছি এখন ঝোলা, যেটা ক্লক রুমে রেখেছিলাম 20 টাকার বিনিময়ে। এবার যাচ্ছি হচ্ছে মেন রোডে বাস ধরবো বলে। আর এখান থেকে ট্রেন বলতে প্যাসেঞ্জার ট্রেন হচ্ছে 3টের সময় আর 4টের সময়, যার ভাড়া হচ্ছে 15 টাকা। আর এখন যেহেতু বেঁচে গেছে প্রায় 5:30 মতো, এখন কোনো প্যাসেঞ্জার ট্রেন নেই, সব এক্সপ্রেস আছে। তো আন্নাকে জিজ্ঞাসা করলাম যে ট্রেন আছে নাকি, আন্না বললো ট্রেন তো আছে কিন্তু সব সুপারফাস্ট এক্সপ্রেস, এগুলো তো 45 টাকার টিকিট ভাড়া লাগবে, তারপরে আবার জেনারেলে যেতে হবে মারামারি করে। এর থেকে বললো বাস ধরে চলে যাও, সামনে থেকে 16 থেকে 20 টাকা মতো ভাড়া নেবে, আধা ঘন্টা সময় লাগবে, 17 কিলোমিটার রাস্তা। 16 টাকা বাসে ভাড়া নিল। চলে আসলাম আমরা নাগেরকোয়েল জাংশন। আর এখান থেকেই আমার ট্রেন হচ্ছে বেঙ্গালুরু যাওয়ার। 1 ঘন্টা সময় আছে হাতে এখনও, তো একটু ওয়েট করি। আর বাসে সময় লাগলো মোটামুটি 25 মিনিট মতো। নির্দিষ্ট সময় থেকে 15 মিনিট লেটে ট্রেন আমাদের ছাড়লো নাগেরকোয়েল রেলওয়ে স্টেশন থেকে এসএমভিটি বেঙ্গালুরুর উদ্দেশ্যে। আর আমার ফোনে চার্জ ছিল না, তার জন্য কিছু দেখাতে পারিনি। বাকি এই ট্রেন আলাদা করে কিছু দেখানোর নেই, একদম সকালবেলায় 9টা 10 রাইট টাইম, যদি ঠিকঠাক পৌঁছায় তো।
মর্নিং সবাইকে। তো নির্দিষ্ট সময় থেকে 30 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো এসএমবিটি বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন। আর এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনের রান হেভি ছিল আর রাত্রিবেলা ঘুমও ভালো হয়েছে, মানে অনেকদিন বাদে একটু রাতে ঘুমাতে পেরেছি ট্রেনে। আর এখন আমি বেঙ্গালুরুতেই থাকবো আজকে সারা রাত। আর কালকে সকালবেলায় আমার ট্রেন আছে কলকাতার জন্য দুরন্তর একটা ডেডিকেটেড ব্লগ আসবে। বাকি তোমাদের টোটাল এই সাউথের সিরিজ কেমন লাগলো, সাউথ ইন্ডিয়া, অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন কোনো এপিসোডে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, নেক্সট পার্ট দুরন্তর আসবে।